আপনারা টিভির স্ক্রিনে যে ছবি দেখছেন সেই জেনারেটর বিক্রি করার সিদ্ধান্ত একেবারে পাক্কা বা বিক্রি করে দিচ্ছে, তার সংবাদ যখন প্রতিবাদী কলমে প্রকাশ হয়েছে 12 জানুয়ারি অর্থাৎ বুধবার আজকের দিনে, বিদ্যুতের ইতিহাস বিক্রি কেজি দরে শীর্ষক সংবাদ প্রকাশের পরেই গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যেও একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ সংবাদ ভবনে ফোন করে বলতে শুরু করেছেন, এই সময়ের মধ্যে যদি রাজ্য সরকারের কোষাগারে অর্থের টান পড়ে কিংবা ভাড়ারে টান পড়ে, অর্থনৈতিকভাবে যদি রাজ্য সরকার কোটানকোট সংকটে থাকে, তাহলে সাধারণ মানুষও এই ইতিহাস রক্ষায় বা এই ঐতিহ্য রক্ষা কিংবা ঐতিহাসিক রাজন্য আমলের সম্পদ রক্ষায় তারাও অর্থনৈতিকভাবে রাজ্য সরকারের পাশে দাঁড়াতে পারে। সাধারণ মানুষ এভাবে সংবাদ ভবনে ফোন করে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আপনারা টিভি স্ক্রিনে কতগুলো দৃশ্য দেখছেন বা কতগুলো লেখা দেখছেন বা পড়ার মতন করে কতগুলো বিষয় আপনাদের গাতার্থে তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে এখনো নীরব রাজ পরিবারের প্রতিনিধি প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আমরা যদি বলি প্রতিবাদী কলমের এই সংবাদ বিদ্যুতের ইতিহাস বিক্রি কেজি ধরে, মহারাজা রাধা কিশোরের রাজত্বকালেই আগরতলায় রাস্তায় আলুর ব্যবস্থা ছিল। তখন অবশ্য কেরোসিনের হারিকেন লণ্ঠন ঝুলিয়ে দেওয়া হতো রাস্তার মোড়ে মোড়ে। পরবর্তী সময় বীরেন্দ্র কিশোর বীর বিক্রমের রাজত্বকালে কেরোসিন লণ্ঠনের স্থান নেয় গ্যাসের বাতি। রাজধানীর প্রধান রাস্তার পাশে তখন জ্বলত গ্যাসের বাতি, যদিও এখন সেটা নেই বা তার কিছু দৃশ্য বা কোথাও কোথাও তার ছবিও রয়েছে। যখন পুর সংস্থা অর্থাৎ আগরতলা পুর পরিষদ কিংবা বর্তমান পুর নিগম বা তার আগে পুরসভা, তখন থেকে কাজ শুরু হয়েছে। 1945 সালের পর থেকে আগরতলা রাস্তায় বৈদ্যুতিক বাতি জ্বলতে শুরু করেছে। তখনকার সময় আনা রাজন্য আমলের স্মৃতিবিজড়িত জেনারেটরগুলো ওই সময়ের সরকার যেভাবে সংরক্ষণ সে অর্থে করেনি, কিন্তু তাকে রাখার ব্যবস্থা করা হয়েছে। যে ছবি আপনারা দেখছেন সেখানে এখন সেগুলোই লোহার দরে বিক্রি হয়ে যাচ্ছে। সরকার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানেই সংবাদের মূল বিষয় বিদ্যুতের ইতিহাস বিক্রি কেজি দরে। প্রতিবাদী কলমের এই সংবাদ প্রকাশের পর বিভিন্ন মহল থেকে তাদের মতন করে তারা উদ্বেগ প্রকাশ করেছে। কারণ ইতিহাস বিক্রি করা যায় না সেটা আবার যদি বলা হয় সেটা সরকারের বিষয়, কিন্তু ইতিহাস বিক্রি হলে যারা তা নিয়ে ভাবেন, চিন্তিত কিংবা ভাবী প্রজন্মের কাছে বিষয়গুলো তুলে ধরার দায়িত্ব অর্পণ করার মতন সরকারের দায়িত্ব থাকে, সেখানে বোধহয় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। আবার কেউ বলবেন রাজন্য আমলের এই স্মৃতি মুছে দেওয়ার চক্রান্ত, আবার কেউ বলবেন রাজন্য আমলের স্মৃতিই সেখানে বিক্রি করে দিয়ে রাজস্ব আয় করার সিদ্ধান্ত, রাজস্ব বাড়ানোর উদ্যোগ। রাজন্য আমলের এই জেনারেটরগুলো বনমালীপুরস্থিত যে বিদ্যুৎ কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে ছিল, সেগুলোই বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরে প্রথম আলো জ্বালানো জেনারেটর নিলামে বিক্রি হবে। বীর বিক্রমের স্বপ্ন কেজি দরে বিক্রি, লুপ্ত ইতিহাস। এই সংবাদের পরিপ্রেক্ষিতে বলা যায় সকাল থেকে যখন প্রভাতী সংবাদপত্র প্রতিবাদী কলম প্রত্যেকের হাতে হাতে বা পাঠক হিসাবে পড়ে নিচ্ছেন, তখন এই সংবাদে ব্যথিত চিত্তে পাঠকবর্গের অনেকেই সংবাদ ভবনের মোবাইলে SMS করে তারা তাদের উদ্বেগের কথা জানানোর পাশাপাশি আরো একবার বলে দিচ্ছি, তারা বলছেন কেউ 50 লক্ষ টাকা দেবে সরকারকে, অন্তত সেগুলোকে সংরক্ষণ করুক, ভাবী প্রজন্মের কাছে তুলে ধরুক। ইতিহাস বিজড়িত এই বিষয়গুলো, স্মৃতিগুলো, এই সম্পদগুলো রক্ষা করা দায়িত্ব নিক নিগম কিংবা সরকার, তাতে সাধারণ মানুষ আর্থিকভাবে সরকারের পাশে দাঁড়াতে চায়। সাধারণ মানুষ এইভাবে তারা তাদের প্রতিক্রিয়ার কথা SMS এর মাধ্যমে সংবাদ ভবনে পাঠিয়েছেন। সংবাদে বলা হয়েছে ত্রিপুরার রাজাদের সময়ের ইলেকট্রনিক জেনারেটর বিক্রি হয়ে গেছে লোহা লক্কর হিসাবে, সেগুলো খোলা শুরু হয়ে গেছে, অর্থাৎ কাজ শুরু হয়ে গেছে, কিভাবে
এগুলোকে সেখান থেকে মানে আমরা যে লোহার দর বলছি বা লোহা যেভাবে বিক্রি হয় পরিত্যক্ত হিসাবে, কিংবা আমরা যদি বলি সেগুলো বিভিন্নভাবে বিক্রি হয়, ঠিক সেভাবে, অর্থাৎ এইগুলো সম্পদ রাজন্য আমলের সম্পদ, ত্রিপুরার ইতিহাস বিজড়িত ইতিহাস স্মৃতি। যদি বলা হয় ইতিহাসকে সামনে তোলা বা ইতিহাসকে বর্তমান প্রজন্ম ভাবি প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস, সেদিকে নয়। সেগুলোকে বিক্রি করে অর্থনৈতিকভাবে রাজস্ব বাড়ানোর উদ্যোগ, সেটা নিগম সরকারের। রাজাদের সময়ের সে সমস্ত জিনিস হাত বদল হয়ে রাজ্য সরকারের মালিকানা এসেছিল, সেটা নিয়ম অনুসারে। সেসব বিক্রি হয়ে গেছে। সে নিয়ে প্রাক্তন রাজ পরিবারের সদস্য হালের উপজাতি দরদের মুখিয়া প্রদ্যুৎ দেববর্মনের কোনো আওয়াজ এখনো পাওয়া যায়নি। ইতিহাস চর্চায় আগ্রহ নেই রাজনৈতিক দলগুলোর। বাম আমলে যৎসামান্য যাও বা এক দুজন নেতার মধ্যে ছিল, রাম আমলে তা একেবারে শূন্যের কোঠায়। এই আমলে কোটানকোট বামেদের সব খারাপ বলা ছাড়া কোনো মন্ত্রী বা নেতা আদতে শিক্ষণীয় বা রাজ্যের ইতিহাস বেঁচে থাকবে এমন পদক্ষেপ গ্রহণ করেননি। এ শহর থেকে প্রধানত রাজনৈতিক নেতা মন্ত্রীদের জন্য শতাধিক স্মৃতি হারিয়ে গেছে এমন অভিযোগও রয়েছে। সংবাদে তা তুলে ধরা হয়েছে। কিছুই বাঁচিয়ে রাখা হয়নি তেমন। আবার ইতিহাস রক্ষায় রাজন্য আমল নিয়ে যারা কথা বলছেন তারা হয়তো তাদের মতন করে বিষয়টি তুলে ধরবেন। সংবাদে আরো বলা হয়েছে, আর কয়েকদিন পরে রাজ্য যখন 21 জানুয়ারি পূর্ণরাজ্য দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে, তার আগে ফের আরো একটি স্বর্ণালী ইতিহাস অধ্যায় মুছে যেতে বসেছে। রাজা বীরবিক্রম নিজে উদ্যোগ নিয়ে শহরে বিদ্যুৎ জ্বালানোর জন্য যে জেনারেটরগুলো বহু মূল্যে এনেছিলেন, সেগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃপক্ষ। এ প্রতিষ্ঠানের এমডি কেলের বদান্যতায় অবশেষে রাজন্য আমলের জেনারেটরগুলো বিক্রির পথে। ইতিমধ্যে জেনারেটরের হাড় পাঁজর খুলে ফেলার কাজও শুরু হয়ে গেছে। কেজি দরে বিক্রি হয়ে যাচ্ছে জেনারেটরগুলো। এই জেনারেটরগুলো বিক্রি মানে ইতিহাস বিক্রি করে ফেলা। সংবাদে এই বিষয়টি যখন তুলে ধরা হয়েছে, এ রাজ্যের আপামর পাঠক বিষয়টি নিয়ে তারা তাদের মতন করে উদ্বেগ প্রকাশ করেছেন। বিদ্যুৎ ব্যবস্থার বা বিদ্যুতায়ন বা বিদ্যুতের আলোয় আলোকিত করা শহরকে, রাজধানী আগরতলাকে বা এই আগরতলাকে, আজকের স্মার্ট সিটিকে সে সময় রাজন্য আমলে যেভাবে আলোকিত করার প্রয়াস নেওয়া হয়েছিল এই জেনারেটর ব্যবহার করে, তার সাথে ইতিহাস স্মৃতি বিজড়িত, সকলেই জানা। কিন্তু তারপরও সেগুলো বিক্রি করার সিদ্ধান্ত। এ সংবাদ যখন সকালে প্রতিবাদী কলমের মাধ্যমে, একমাত্র প্রতিবাদী কলমের মাধ্যমে আপনাদের কাছে বা পাঠক বর্গের কাছে পৌঁছে গেছে, তখন অনেকেই বোধ হয় ভাবতে শুরু করেছেন আর কি কি বিক্রি বাকি থাকতে পারে, রাজস্ব বাড়ানোর জন্য আর কি কি বিক্রি করে দেওয়া হতে পারে। সংবাদে আরো বলা হয়েছে, এই জেনারেটরগুলো বিক্রি মানে ইতিহাস বিক্রি করে ফেলা। যে জেনারেটরগুলো বিক্রি হচ্ছে তাকে কেন্দ্র করে শহরের ইতিহাসকে একটু ছুঁয়ে আসা যাক, কারণ জেনারেটরের বিক্রির বিষয়টিকে ঘিরে ইতিমধ্যে সংশ্লিষ্ট মহলে ব্যাপক ক্ষোভ। ইতিহাস দাবি করে বীরচন্দ্র মানিক্যের আমলে 1871 সালে গঠিত হয় আগরতলা মিউনিসিপ্যালিটি। নতুন ও পুরান দুটো আগরতলাই এর আওতায় ছিল। 1872 সালে স্থাপিত হয়েছিল নতুন হাভেলি বঙ্গ বিদ্যালয়। বীরচন্দ্রের রাজত্বকালে প্রথম আগরতলায় ইংরেজ পলিটিক্যাল এজেন্ট নিযুক্ত হন। এরপরে রাজ্যে বিদ্যালয় প্রতিষ্ঠা, চিকিৎসালয়, ডাকঘর ইত্যাদি প্রতিষ্ঠার সূচনা হয়েছে। রাজ্যে আদমশুমারি হয়, শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ঘটতে শুরু করে। 1878 সালে রাজা কৃতদাস প্রথা লোপ করেন। মহারাজার নির্দেশে যুবরাজ রাধাকিশোরের তত্ত্বাবধানে নতুন রাজধানীর প্রণালী সংস্কারের কাজ শুরু হয়। রাস্তাঘাট তৈরি হতে শুরু করে। সে সময়ে রাজধানীকে বন্যার কবল থেকে রক্ষার জন্য আখাউড়া খাল খননের পরিকল্পনা নেওয়া হয়। পুল তৈরি, হাট বাজার স্থাপন ইত্যাদি কাজের ব্যয় নির্বাহের জন্য রাজ সরকারের অনুদানই ছিল প্রধান উৎস। সাহিত্য থেকে আলোকচিত্র প্রাধান্য পেতে শুরু করে প্রতিটি বিষয়ে।
সেই সময় থেকে শুরু করে কিরিট বিক্রম বা বীর বিক্রম মাণিক্য বাহাদুর কারোরই কোনো কীর্তি বা স্মৃতিচিহ্ন আজকের শহর আগরতলায় বেঁচে নেই। সংবাদে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে প্রতিবাদী কলমে। যে ছবি দেখছেন সে জেনারেটরগুলো যেগুলো বনমালীপুর বিদ্যুৎ কার্যালয়ে রয়েছে, সেখান থেকে সেগুলোকে এখন টুকরো টুকরো করে আলাদা করে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে বা বিক্রি করার প্রয়াস নেওয়া হয়েছে, এগুলোকে খুলে বিক্রি করার প্রয়াস নেওয়া হয়েছে। সংবাদে আরো বলা হয়েছে, রাজা ঈশানচন্দ্র নতুন হাভেলিতে যে রাজপ্রাসাদ তৈরি করেছিলেন তা ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে গিয়েছিল 19 শতাব্দীতে। মর্চমণির মঠটি বাদ দিলে মহারাজা বীরচন্দ্রের রাজত্বকালের কোন স্মৃতিচিহ্ন আজকের শহরে খুঁজে পাওয়া দুষ্কর। 1901 সাল রাজ্যে তখন লোকগণনা অনুষ্ঠিত হয়। তখন এই শহর আগরতলার জনসংখ্যা ৬,৪১৫ জন আর রাজ্যের জনসংখ্যা ১,৭৩,৩২৫ জন। শুরু হয় এই শহরকে সাজানোর উদ্যোগ বা পরিকল্পনা বা এই শহরকে সাজানোর আরো বাহারি পরিকল্পনা। সময় নিরন্তর প্রবাহে এগিয়ে যেতে থাকলো। সংবাদে বলা হয়েছে 1928 খ্রিস্টাব্দে মহারাজা বীরবিক্রমের আনুষ্ঠানিক রাজ্যাভিষেকের সময় বাংলার গভর্নর মিস্টার জ্যাকসন সাহেব সস্ত্রীক আগরতলা সফরে এসেছিলেন। সে সময় জ্যাকসনের সম্মানার্থে যে পাকা তোরণটি নির্মিত হয়েছিল তার নাম জ্যাকসন গেট। শহরের খোশবাগানে একটি চিড়িয়াখানাও গড়ে উঠেছিল তখন। এর প্রথম পরিচালক ছিলেন রমন দেববর্মন। 1929 সালে এই শহরের ত্রিপুরুষ সুন্দরী টকিজ নামে একটি সিনেমা হল প্রতিষ্ঠিত হয়েছিল। তখন পয়লা বৈশাখ মেলার মাঠে এক মাসব্যাপী মেলা বসত। রাজধানী আগরতলায় রাস্তায় গ্যাসের আলোর ব্যবস্থা আজ ইতিহাসের পৃষ্ঠায় স্থান নিয়েছে। প্রাচীন তত্ত্বাদি সূত্রে জানা যায়, মহারাজা রাধাকিশোরের রাজত্বকালে আগরতলার রাস্তায় আলোর ব্যবস্থা ছিল। তখন অবশ্য কেরোসিনের হারিকেন লণ্ঠন ঝুলিয়ে দেওয়া হতো রাস্তার মোড়ে মোড়ে। পরবর্তী সময় বীরেন্দ্র কিশোর ও বীর বিক্রমের রাজত্বকালে কেরোসিন লণ্ঠনের স্থান নেয় গ্যাসের বাতি। রাজধানীর প্রধান রাস্তার পাশে তখন জ্বলত গ্যাসের বাতি। অর্থাৎ সংবাদে বিষয়টি তুলে ধরে আরো বলা হয়েছে, 1945 সালের পর থেকে আগরতলার রাস্তায় বৈদ্যুতিক বাতি জ্বলতে শুরু করে। সেই সালেই আগরতলার ইলেকট্রিক সাপ্লাই কুং সর্বপ্রথম গ্যাস বাতির সাহায্যে শহরের রাস্তাঘাট আলোকিত করার ব্যবস্থা করেছিল। সে সময় মহারাজা কিরিট বিক্রমের পিতা বীর বিক্রম পিজান নিজে উদ্যোগ নিয়ে শহরকে অন্যভাবে আলোকিত করার স্বপ্ন দেখেন। বিদ্যুৎ শব্দটি তখন সকলের কাছে এক অলীক স্বপ্ন। মহারাজা নানা কাঠখড় পুড়িয়ে শহরকে আলোকিত করার চেষ্টা করেন। তিনি রাজকোষ থেকে অর্থ নিয়ে ও অন্য আরো অনেকের সাহায্যে বিদেশ থেকে জেনারেটর আনিয়েছিলেন। সেই সময়কালের বহু অর্থ ব্যয়ে জেনারেটর যখন রাজ্যে এসে পৌঁছয় তখন সত্যি অর্থে এক যুগান্তকারী সিদ্ধান্ত শহর আগরতলার জন্য। তাই বিক্রি করার উদ্যোগ শুরু হয়ে গেছে এখন সেই জেনারেটরগুলো। সংবাদে আরো বলা হয়েছে, সে সময়কাল বহু অর্থ ব্যয়ে জেনারেটর যখন রাজ্যে এসে পৌঁছয় তখন সত্যি অর্থে এক যুগান্তকারী সিদ্ধান্ত শহর আগরতলার জন্য। যে কোনো জনপদেরই পরিবর্তন ঘটে, বাড়ে লোক সংখ্যা, অট্টালিকা, রাজঘাট। 19 শতাব্দীর প্রথমার্ধের শেষ দিকে মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য বাহাদুর বর্তমান আগরতলায় তার রাজধানী স্থানান্তরের উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তী রাজা ঈশানচন্দ্র নতুন রাজধানীতে রাজপ্রাসাদ নির্মাণ করলেও গৃহপ্রবেশের পরদিনে তার মৃত্যু ঘটে। তারপরে সিংহাসনে বসেন বীরচন্দ্র। তিনি রাজত্বকালে বেশিরভাগ সময় পুরান আগরতলা থেকে রাজকার্য চালিয়েছেন। নতুন রাজধানী তখন থেকে সেজে উঠতে থাকে। যোগ হয় বিদ্যুৎ। বীরবিক্রমের রাজত্বকালে শহরে অত্যাধুনিক শহরের রূপ পরিগ্রহ করতে থাকে। এখন বহু ইতিহাসে সমৃদ্ধ এই শহর রাজ্য ধীরে ধীরে প্রত্যেকটা ইতিহাস মলিন হয়ে যাচ্ছে। এ শহরের গায়ে নানা অলংকার জুড়ছে, বাড়ছে কলেবর। রাজন্য যুগের নানা কীর্তিচিহ্ন হারিয়ে গেছে ইতিহাসের পাতায়। ঠিক যেমন হারিয়ে যেতে বসেছে মহারাজা বীর বিক্রমের আমলে অনেক কষ্টে আনা শহরের প্রথম বিদ্যুৎ চিহ্নগুলো। এই জেনারেটরগুলো অনায়াসে বাঁচিয়ে রাখা যায়, তাকে সংরক্ষণ করা যায় বা
এগুলোকে আর্কাইভ করলে সত্যি অর্থেই মান বাড়বে শহরের। আজকের প্রজন্ম ভাবী প্রজন্মের কাছে বিষয়গুলো তুলে ধরে সরকারের গরিমা বাড়বে বলে অনেকে মনে করছে। যদি রাজস্বে টান পড়ে তাহলে আজকে এই সংবাদ প্রকাশের পর এ রাজ্যের পাঠকবর্গের অনেকেই সংবাদ ভবনে ফোন করে সরকারকে আর্থিকভাবে সাহায্য করার কথাও বলেছেন। আবার সংবাদে বলা হচ্ছে এই জেনারেটরগুলো অনায়াসে বাঁচিয়ে রাখা যায়, এগুলোকে আর্কাইভ করলে সত্যি অর্থে মান বাড়বে এই শহরের, কমবে না। বাম আমল রাজনৈতিক কারণে রাজন্য আমলের ইতিহাসকে দূরে সরিয়ে রেখেছে, আর রাম আমলে তো এসব নিয়ে ঘাটাঘাটি করার লোকই নেই। শহর বা রাজ্যের ইতিহাস জানে, সাল তারিখ এই শহর বা রাজ্যের ইতিহাস বলতে পারবে এমন আসল শিক্ষিত নেতা এই আমলে কে আছেন? হয়তো সেই কারণে গুরুত্ব নেই ইতিহাসের, হারিয়ে যাচ্ছে এক একটি স্মৃতি। হয়তো হারিয়ে যাবে রাজন্য আমলের স্মৃতিচিহ্ন বহনকারী জেনারেটরগুলো। এই খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে সরকারি মহলে কোনো হেলদোল হয় কিনা সেটাই দেখার বিষয় সংবাদে বলা হয়েছে। সাত সকালে সংবাদ প্রকাশের পর বিদ্যুৎ নিগম সরকারের প্রতিনিধি যারা রয়েছেন গোটা ব্যবস্থাপনায়, তাদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে বলে আমাদের সূত্র দাবি করছে। আমাদের কাছে আরো খবর রয়েছে, এতটুকু সময় নেই সংবাদ ভবনের প্রতিনিধিদের সাথে সংশ্লিষ্ট দপ্তরের কর্তা ব্যক্তিদের একটু কথা বলার। তারা খুব ব্যস্ত। সংবাদে আরো বলা হয়েছে, উজ্জয়ন্ত প্রাসাদের বড় অংশই সরকারের কাছে বিক্রি করে দিয়েছে প্রাক্তন রাজপরিবার। সে অংশে বহুদিন বসেছে বিধানসভা, সে মত ছিল সাইনবোর্ডেও। সে বিধানসভায় মন্ত্রী ছিলেন প্রাক্তন রাজপরিবারের সদস্য বিভু কুমারী দেবী। যখন উজ্জয়ন্ত প্রাসাদের এই অংশে সরকারি মিউজিয়াম নিয়ে যাওয়া হয়, তখন যেমন সামনের রাস্তার সংশ্লিষ্ট অংশের নামে হয় উজ্জয়ন্ত চক, তেমনি বিশাল সরকারি দালানে শুরু হওয়া বাজারের নামও উজ্জয়ন্ত মার্কেট রাখা হয়, যদিও মুখে মুখে সে বাজারের নাম অন্য কিছুই ছিল। তখন প্রদ্যুৎ বর্মন উজ্জয়ন্ত প্রাসাদের নাম বদলে দেওয়া হচ্ছে বলে প্রচুর শোডাউন করেছিলেন, যদিও নাম বদলের কোনো সিদ্ধান্ত ছিল না তখনকার সরকারের। তেমন কোনো প্রমাণ দেখাতে না পারলেও মোমবাতি হাতে নিয়ে কিছু শহুরে ছেলে মেয়ে নিয়ে রাস্তায় নেমে পড়েছিলেন তিনি। অবশ্য সে সরকারি মিউজিয়ামের নাম রাজাদের আমলের সাথে মিলিয়ে রাখা হয়, এ ভাষণেই প্রকাশ পেয়েছিল। রাজন্য আমলের যে পাওয়ার জেনারেটর দিয়ে বাড়ি কিংবা তার আশপাশের কিছু এলাকায় ইলেকট্রিক আলো জ্বালানো হতো, সেসব জেনারেটর বিক্রি হয়ে গেছে। সেগুলো এখন আর ইলেকট্রিক তৈরির কাজে না লাগলেও ঐতিহাসিক স্মারক হিসাবে সংরক্ষণযোগ্য। বর্তমান ভাবী প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস সরকার নিতে পারত, কিন্তু সংবাদে বলা হয়েছে রাজ্যের প্রথম দিকের পাওয়ার সাপ্লাইয়ের ইতিহাস শেষ হয়ে যাচ্ছে লোহালক্ষ্য হিসাবে। এখন এই নিয়ে ঐতিহ্য রক্ষার জন্য কোনো আওয়াজ নেই। বিধানসভা ভোটে কোনো জাতীয় দলের হাত ধরতে না পারলে মুখিয়ার ক্ষমতাও শেষ হয়ে যাবে। এই বুঝে এ নিস্তবতা কিনা প্রশ্ন তো থাকবেই। এদিন সাত সকালের এ সংবাদ বা প্রতিবাদী কলমের এ সংবাদ প্রকাশের পর বলা যায় ঝড় উঠেছে, আমরা যেভাবে বলি ঝড় উঠেছে বিদ্যুৎ নিগম এবং সংশ্লিষ্ট মহলে। ইতিহাস বিক্রি করে দেওয়ার এই খবর আর চাপা রইল না সেই নিগম কার্যালয়ে, বিদ্যুৎ নিগমের বনমালীস্থিত কার্যালয়ের চত্বরে তা ছড়িয়ে পড়ল চারদিকে। সে থেকে এই সংবাদ এবং এই সংবাদ প্রকাশের পর সচেতন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ইতিহাস সংরক্ষণ করার পক্ষের মানুষ, রাজন্য স্মৃতি বাঁচিয়ে রাখার লড়াইয়ে যারা সামিল মননে কিংবা নীরবে বা যেভাবে, তাদের সকলের মধ্যেই আঘাত দিয়েছে। এখন সরকার নিগম এ সিদ্ধান্ত বদল করবে কিনা, নাকি অর্থনৈতিক চাহিদা মেটাতে রাজন্য আমলের স্মৃতি বিক্রি করে দেবে, এই সিদ্ধান্তে অনড় থাকবে, তার অপেক্ষায় রইল অনেকেই, হয়তো রাজ্যবাসী, আমরা সকলেই।